মাননীয় প্রধান উপদেষ্টা সচিবদের সাথে একটা সভা করেছেন, তাদেরকে এশিওর করেছেন যে যারা ভালো কাজ করবে তাদের ইয়ে করার কোনো কারণ নেই। কিন্তু যারা দলীয় ক্যাডারের মতো কাজ করেছে, ইয়ে করেছে, তাদের জন্য কিছুটা ইয়ে থাকবে। দলের সাথে একটা তাল মিলিয়ে চলেছে, সেটা এক জিনিস। কিন্তু আমরা কিন্তু অতি উৎসাহী বেশ কিছু লোককে রেখেছি যে ঠিক দলের নেতাকর্মীদের মতো আচরণ করেছে। গত 16 বছরে শুধু জনগণ যেমন ভুলে গিয়েছিল যে সরকারের পরিবর্তন হতে পারে, ঠিক তেমনভাবে আমলাতন্ত্রের একটা অংশ, পুলিশের একটা অংশ সহ আর কি বিভিন্ন প্রতিষ্ঠানে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি বিচার বিভাগের একটা অংশ, তারাও কিন্তু ভুলে গিয়েছিল যে এগুলি কোনো সময় চিরস্থায়ী হয় না। মেবি দীর্ঘস্থায়ী হয়েছে এটা, এবং দীর্ঘস্থায়ী হয়ে যাওয়ার জন্য মাসুল দিয়েছে জনগণ। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণে সিলিয়ান পয়েন্টগুলি নিয়ে বলেছেন, তা আমি যদি এটাকে সংক্ষেপ করি তাহলে বলতে পারেন যে এখানে একটা বড় ধরনের সংস্কার আছে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের ইলেকট্রাল সিস্টেমটা নষ্ট হয়ে গেছিল, মানে ভোট দিয়ে যে সরকার গঠিত হয় মানুষ ভুলতে বসেছিল, এবং এখানে ওই দিকটা তো গুরুত্ব পাবি, পাশাপাশি এটার সাথে আনুষঙ্গিক অনেক কিছু আছে। কারণ আইন শৃঙ্খলা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এটার সাথে সংশ্লিষ্টভাবে জড়িত। সেটা ভোটের সময় না, ভোটের আগে, ভোট পরে, সবসময় লাগে এগুলি। তো এগুলি কিন্তু আসলে আপনার এক চরম দলীয়করণের জন্যে তাদের একটা অংশ, সবাইকে ইয়ে দেবে না, তাদের একটা অংশ বিরাট দলবাজিয়ার মতো কাজ করেছে। এটা হয়তো বা বেশ কিছু অংশ, বিরাট একটা অংশই কিন্তু যেহেতু পদোন্নতি বঞ্চিত হতে পারে বা তার কোনো ভালো পোস্টিং না পেতে পারে, তার জন্যে দলের সাথে একটা তাল মিলিয়ে চলেছে, সেটা এক জিনিস। কিন্তু আমরা কিন্তু অতি উৎসাহী বেশ কিছু লোককে রেখেছি যে ঠিক দলের নেতাকর্মীদের মতো আচরণ করেছে। আর আমি তো ধরুন 16 বছর প্রাইভেট লাইফ লিড করলাম। প্রাইভেট লাইফ লিড করার পরে এখন আবার সরকারে উপদেষ্টা হিসেবে এসেছি। তো সুতরাং আমিটা প্রাইভেট সিটিজেন হিসেবে আমি দেখেছি যে সরকারি কর্মচারীরা অনেকেই কিন্তু মানে যেটাকে দলদাস বলে আপনাদের পত্রপত্রিকায় আখ্যায়িত করেন, এই ধরনের আচরণ করেছে। আবার সকলেই না, অনেকেই আছেন যে পরিস্থিতির ইয়ে হয়ে করেছেন। তা আমরা এখন সরাসরিভাবে ওই সরকারি ইয়েদের ক্ষেত্রে যদি আসেন, আপনি পুলিশের ক্ষেত্রে যদি আসেন, আপনি দেখেন পুলিশের ক্ষেত্রটাতে কি প্রচণ্ড রোষ মানুষের ছিল, যে কারণে থানা আক্রান্ত হয়েছে। অথচ পুলিশ ছাড়া দেশ চলবে না, থানা ছাড়া দেশ চলবে না, পিটিয়ে পুলিশ মেরে ফেলেছে। এটা অবশ্যই কোনো কারণে সমর্থনযোগ্য না, এটা বেদনাদায়ক ব্যাপার। কিন্তু মানুষের রোষটার তো রিফ্লেকশন ঘটেছে। মেবি এটা মব কারেক্ট ছিল না, কিন্তু মব যখন হয় পৃথিবীর বিভিন্ন দেশে, ফরাসি বিপ্লবের পরে এগুলি হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে এগুলি হয়েছে আর কি, বিভিন্ন দেশে হয়েছে, আমাদের এখনও এটা হয়েছে। তো তার মধ্যে আমরা এই প্রতিষ্ঠানগুলিকে ঘুরে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টাটা, এইটাই সংস্কার। অ্যাজ ওয়েল এজ মানুষের সেবা প্রাপ্তিকে, সরকারের কাছে আপনার সেবা চান, আমরা সকলেই, আমি একজন নাগরিক, আজকে এখানে আসছি, 2 দিন পরে আবার চলে যাব। তো সুতরাং এখানে আমরা করবো যে এই সেবাটা যাতে নিশ্চিত হওয়া যায়। আমরা বিভিন্ন কারণে ধরুন বিভিন্ন ইয়েতে যাইতে হয়, কিন্তু সেবা প্রাপ্তিটা কিন্তু নিশ্চিত না বিভিন্ন ইয়েতে। তো এইগুলি যাতে সহজীকরণ হয়, এখন মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো এই জাতীয় একটা পরিস্থিতি করা, তো কী বলা যায়, সংস্কার আর কি। অ্যাজ ওয়েল এজ সবচেয়ে বড় সংস্কারটা হচ্ছে মানুষের, রাষ্ট্রের মালিক, জনগণ রাষ্ট্রের মালিক আমাদের সংবিধান বলেছে। মালিকের প্রতিনিধি হিসেবে যারা শাসন কাজ পরিচালনা করেন, তারা যাতে স্বেচ্ছাচারিতা চেপে না বসে, যাতে প্রতিষ্ঠানগুলি, ইনস্টিটিউশনগুলি যাতে কাজ করতে পারে, এটাও একটা সংস্কার। ইনস্টিটিউশনগুলি এভাবে রিবিল্ড করা, ফ্রম ইলেকশন কমিশন টু বটম। সময়ের ব্যাপারে তো প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে জনগণ যতদিন চাইবে, জনগণ যেদিন বলবে যে নির্বাচন দিতে হবে, করবে, ততদিন উনি করবেন। উনি তো রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ অব্যাহত রেখেছেন এবং চলমান থাকবে এটা। আমি কিন্তু 5ই আগস্ট থেকে 8ই আগস্টের দায়িত্বভার গ্রহণ পর্যন্ত জিনিসটা কিন্তু বাসায় থেকে টেলিভিশনে বা টেলিফোনের মাধ্যমে, বিভিন্ন খবরের মাধ্যমে আমি দেখেছি। তো এতে কিছু সংখ্যক আমলা, পুলিশের বিরাট অংশের পলায়ন প্রবৃত্তি, যেটা এটা আমরা দেখেছি, তারা কাজ ছেড়ে চলে গেছেন, আবার তাদেরকে আবার
পিটিও মেরে ফেলা হয়েছে, কোথাও আগুন জ্বালানো দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রটাতে সঠিকভাবে কাজ করছে না, যে এটা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় বাই দিস টাইম যথেষ্ট পরিমাণে ঘুরে দাঁড়িয়েছে। আর ভীতি বা শঙ্কা যেটা কাজ করছে, এটা যাতে এর মধ্যে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সচিবদের সাথে একটা সভা করেছেন, তাদেরকে এশিওর করেছেন যে যারা ভালো কাজ করবে তাদের ইয়ে করার কোনো কারণ নেই। কিন্তু যারা দলীয় ক্যাডারের মতো কাজ করেছে, তাদের জন্য কিছুটা ইয়ে থাকবে। এই জড়তাটা কাটিয়ে অলরেডি উঠেছে বলে আমি মনে করি, প্রায় কাছাকাছি পর্যায়ে আছে। আর আশা করি অতি সহজে এটা কাটিয়ে উঠতে পারবে আর কি। আমরা গোটা সিস্টেমের মধ্যে এই দেশে সামরিক বেসামরিক মিলে বহু কয়েক লাখ তো হোল সিস্টেমটাকে কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে চেঞ্জ করা হয় না, কোনো দেশে চেঞ্জ করা হয় না। এমনকি স্পয়েল সিস্টেম যেখানে আমেরিকাতে আছে, টপ লেভেলের পদগুলি যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মূলত ব্রিটিশ সিস্টেমটা ফলো করি। ওইখানে কিন্তু আমাদের সচিব পর্যায়ের যে পদটা, এটা কিন্তু তাদেরকে পার্মানেন্ট সেক্রেটারি বলা হয় এখানে। আর মিনিস্টার লেভেলের পদটা এটাকে সেক্রেটারি বলা হয়। এটা কিন্তু পার্মানেন্ট, তারা পার্মানেন্ট। আমার সরকারকে তারা যেই দলীয় সরকারই আসুক, তারা কিন্তু ইলেকশনের আগে থেকে তারা প্রস্তুতি নিতে থাকবে ওই মিনিস্ট্রি, যে যিনি মিনিস্টার হয়ে আসবেন এই দলের কমিটমেন্টটা কী। দুইটা দলই তো এখানে, মানে ইংল্যান্ডের কথা বলছি, মানে রাষ্ট্র ক্ষমতায় আসছে আপনার কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টি, তাই না কথা না? সেখানে আপনার যে ইয়েটা, দুইটা ম্যানিফেস্টো নিয়ে তারা রেডি থাকে যে এই দল ক্ষমতা আসলে এই কাজগুলি করতে হবে। তো তখন মানে প্রাইম মিনিস্টার বা মিনিস্টাররা বসেন, তখন রেসপেক্টিভ পার্মানেন্ট সেক্রেটারি কিন্তু ফাইলটা তুলে ধরেন যে আপনাদের এই কমিটমেন্ট, এই কাজগুলি এইভাবে করা যায়। তখন পলিটিক্যাল নির্দেশনা গ্রহণ করে তারা অগ্রসর হন। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা আসলে গত 16 বছরে শুধু জনগণ যেমন ভুলে গিয়েছিল যে সরকারের পরিবর্তন হতে পারে, ঠিক তেমনভাবে আমলাতন্ত্রের একটা অংশ, পুলিশের একটা অংশ সহ আর কি, বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি বিচার বিভাগের একটা অংশ। আমি অবশ্যই দুঃখে, কারণ আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগে কী হলো। তারাও কিন্তু ভুলে গিয়েছিল যে এগুলি কোনো সময় চিরস্থায়ী হয় না, মেবি দীর্ঘস্থায়ী হয়েছে। এটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য মাসুল দিয়েছে জনগণ। এখন কিন্তু এটা চিরস্থায়ী হয় না, এটা ভুলে গিয়েছিল। তার জন্য যারা এটা ভুলে গিয়েছিল, যারা দলদাসের মতো আচরণ করেছে, তারা এর জন্য হয়তো কিছু খেসারত দেবে। কিন্তু আমরা ভ্যাকুয়ামটা দ্রুত পূরণ করার জন্য ব্যবস্থা নিয়েছি এবং এর মধ্যে অনেকটা সুফল দিতে শুরু করেছে আর কি। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হয়, এখানে কিন্তু দুইটা ভাগে বিভক্ত থাকে। একই বিসিএসের মাধ্যমে হলো, একটা হচ্ছে জেনারেলিস্ট ক্যাডার, প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, অডিট, অ্যাকাউন্টস, কাস্টমস, ট্যাক্সেশন, এই জাতীয় ক্যাডারগুলি আর কি। অ্যাজ ওয়েল এজ আপনার কত স্পেশালাইজ ক্যাডার, ডক্টর, ইঞ্জিনিয়ার, আপনার কি জানি বলে আপনার টিচার, এদের নেওয়া হয়। এদের সাথে একটা কম্বাইন্ড মেরিট লিস্ট কিন্তু হয় না, শুধু জেনারেলিস্টদের একটা কম্বাইন্ড মেরিট লিস্ট হয়। আর যারা আপনার স্পেশালাইজ ক্যাডারে যান, তাদের জন্য আলাদা মেরিট লিস্ট, এবং সেখানে কিন্তু সাবজেক্ট ওয়ারি আছে। খুবই রিক্রুটমেন্ট প্রসেসটা খুবই কমপ্লেক্স, এবং কমপ্লেক্সই থাকবে। কারণ টিচার বিসিএস জেনারেল এডুকেশন মানে শুধু জেনারেল এডুকেশন না, ওইখানে মানে 50 সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থেকে মিউজিক পর্যন্ত। তো সুতরাং এখানে কিন্তু সাবজেক্ট ওয়ারি। ওইখানে যাই দেখেন আপনার ওই যে ফিজিক্সের টিচার প্রমোশন পেয়ে গেছে, কিন্তু ম্যাথামেটিক্সের টিচার পাচ্ছে না, যেহেতু ম্যাথামেটিক্সের শূন্য পদ নাই। তো এখানে এই জাতীয় জিনিসগুলি টোটাল দূরীভূতকরণ আসলে সম্ভব কিনা সেটা ভেবে দেখার বিষয় আছে। ইউনিভার্সিটিতে তারা করেছে, নির্ধারিত সময়ান্তে অটোমেটিক প্রমোশন হয়। তা আমার মনে হয় না যে এখানে সরকারি চাকরির মধ্যে এটা আনা সম্ভব হবে, কারণ ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা বলে সবাই যখন পড়ান, সুতরাং নির্ধারিত মেয়াদান্তে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাচ্ছে, আবার সিলেকশন গ্রেড পাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমরা সিভিল সার্ভিসের মধ্যে ঠিক ওই ধরনের ইয়েটা করা সম্ভব না, করা যায় না, কারণ একটা হায়ারার্কির ব্যাপার আছে সিভিল সার্ভিসের মধ্যে। ইউনিভার্সিটিতে কিন্তু হায়ারার্কি প্রফেসর বা সিলেকশন গ্রেড প্রফেসর হওয়ার পরে বাকি ভাইস চ্যান্সেলর বা প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, এগুলি কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন আর কি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সুপারিশে। তো সেখানে এটা হায়ারার্কির মধ্যে, এটাকে যদিও তারা টপ এক্সিকিউটিভ এখানকার, কিন্তু ওইখানে প্রফেসর মানে সিলেকশন গ্রেড প্রফেসর যেটা আছে আর কি, সচিব লেভেলের, ওইটাকে তারা পূর্ণ পদ ধরে। কিন্তু এটা নির্দিষ্ট মেয়াদান্তে অনেকেই পাচ্ছে, প্রায় সকলেই পাচ্ছে আর কি। কিছু ক্রাইটেরিয়া আছে আর কি। কিন্তু এককালে কিন্তু ইউনিভার্সিটিতেও কিন্তু প্রফেসর আব্দুল রাজ্জাকের মতো মানে অত্যন্ত নাম করা ন্যাশনাল প্রফেসরের নাম শুনেছেন, উনি কার্যত রিটায়ার করেছিলেন সিনিয়র লেকচারার হিসেবে। যেহেতু ওনারা মানে আসলে উনি একটু খামখেয়ালি ধরনের লোক ছিলেন, উনি পিএইচডিটা কমপ্লিট করে উনি শেষ করেন নেই। তো এখন
দেননি। তো পরে বাংলাদেশের স্বাধীনতার পরে ওনাকে ন্যাশনাল প্রফেসর করা হলো, ওই সম্মানটা উনি পেলেন আর কি। আদারওয়াইজ উনি কিন্তু রিটায়ার করেছেন সিনিয়র লেকচারার হিসেবে। তো কিন্তু এখন ইউনিভার্সিটি তারা এটা করে নিচ্ছে, তারা সকলেই হবে, প্রফেসর হবে, সিলেকশন দিয়ে প্রফেসর হবে এটা। কিন্তু সিভিল সার্ভিসের মধ্যে এটা একটা হায়ারার্কির ব্যাপার যেটা আছে, দেন আইজিপি, ডিআইজি, এসপি সেম জিনিসটা, পুলিশের ওসি সেম জিনিসটা। তো বিভিন্ন লেভেলে হায়ারার্কির ব্যাপার আছে। তা হায়ারার্কিক্যাল ইয়েতে উপরের লিডারে যাওয়া বিভিন্ন ক্যাডারের জন্য সবসময় আমি চাই না যে কোনো ইয়ে থাকুক। আবার জেনারেলিস্ট ক্যাডারের একটা কম্বাইন্ড মেরিট লিস্ট করা হয়। কম্বাইন্ড মেরিট লিস্ট করার পরে তারা রেসপেক্টিভ জবে যাচ্ছে, কেউ ধরেন পুলিশে যাচ্ছে, কেউ অডিট অ্যাকাউন্টসে যাচ্ছে, ট্যাক্সেস। এখানে কিন্তু তা দেওয়া হচ্ছে প্রেফারেন্স, মেরিট কাম প্রেফারেন্স দুইটার ভিত্তিতে। আমি চাইলাম পররাষ্ট্র, কিন্তু আমার সিরিয়াল নাম্বার দেখা গেলো 90 কম্বাইন্ড মেরিট লিস্টে। সেই ক্ষেত্রে কিন্তু জেনারেলি এক্সপেক্টেড যে তারা হয়তো 8 জন বা 10 জন মেয়ে, ওখানে খুব কম ইয়ে নেওয়া হয়, এর মধ্যে হয়তো আমার এটা আসবে না। একসময় কোটার জন্য আসতো না, এখন কোটাটা বিলুপ্ত হয়েছে, এখন মেরিট অ্যাজ ওয়েল এজ প্রেফারেন্স। তা সেই হিসেবে আমি যেখানে পাওয়া সেখানে পেয়েছি। সবগুলি চাকরির কিন্তু ক্যারিয়ার অপরচুনিটি সেম না। আপনাকে যদি আমি বলি যে ধরেন ফরেন সার্ভিসে যারা যাচ্ছে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে যারা যাচ্ছে, তারা কিন্তু ধরেন বিদেশে 2টা সন্তানের লেখাপড়ার জন্য খরচ পায়, এই জাতীয় অনেক কিছু পায়। তা আমাদের মানে দেশে যারা ইয়াতে আছে তারা কিন্তু এটা পাচ্ছে না। তো এখন যেটা বলছেন বৈষম্যর ব্যাপার পুরা দূরীভূতকরণ সম্ভব কিনা এটা যাচাই বাছাই করা যেতে পারে। এটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এটা মধ্যমেয়াদী বা স্বল্প মেয়াদীও হবে না। তা বৈষম্য না থাকলে আমি সবচেয়ে খুশি হব। কিছু একটা ব্যাপার আছে এখানে হয়তো আপনার প্রশ্নের মধ্যে থাকবে, যে সাম্প্রতিককালে আমরা যে বঞ্চিত যাদের তাদের পদোন্নতি দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রটাতে আপনার আসছে তাদের মধ্যে থেকে যে অন্য ক্যাডার, এটাতে কতগুলি ক্যাডার এখানে পায়নি। তো আমরা জিনিসটা কিন্তু আমি কিন্তু এই ব্যাপারে কোয়াইট সিম্পেথেটিক, যে যারা পেয়েছে তাদের ইকুইভ্যালেন্ট লেভেলে যারা আছে, একই পর্যায়ে যারা আছে, তারা যাতে পাক, তার জন্য একটা এই ব্যাপারে একটা হাইকোর্টের জাজমেন্ট আছে। এটা আমরা লিগ্যাল অপিনিয়নের জন্য ল মিনিস্ট্রিতে পাঠাইছে, ওই সুপিরিয়র সিলেকশন বোর্ডে পাঠাইছে। ওইখান থেকে যদি ফেভারেবল লিগ্যাল অপিনিয়ন পাওয়া যায়, যারা পদোন্নতি পাওয়ার তারা পাবে। এটা কোনো নেই আর কি। আই এম ফর অল। আমি তো আসলে বর্তমানে কোনো চাকরিও করছি না, কোনো ক্যাডারও বিলং করছি না। আই এম ফর অল। এখানে যখন ডেপুটি সেক্রেটারি হিসেবে কেউ আসে, তখন কিন্তু আগে এটাকে সিনিয়র সার্ভিস পুল বা যেহেতু কিছু একটা বলা হতো, এটা বিলুপ্ত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ডেপুটি সেক্রেটারি পর্যায়ে কিন্তু সকল ক্যাডার থেকে আসার পদ, এখানে একটা কোটা আছে, অন্য ক্যাডার থেকে কত আসবে, কত পার্সেন্ট আসবে। হ্যাঁ, তা এইটার কম বেশি করা যেতে পারে, কথা নেই। কিন্তু বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু জেনারেলি রিক্রুটেড ফর সিমিলার পারপাস। তারা দে আর ট্রেন্ড লাইক দিস, দে আর গ্রুমড লাইক দিস। অন্যদের জন্য একই ফ্যাসিলিটি অন্য সার্ভিসে কিন্তু আপনার যদিও খুব ছোট্ট ক্যাডার, বিসিএস কাস্টমস বেশ কয়েকজন সচিব আছেন, অর্থ সচিব থেকে আরম্ভ করে বেশ কয়েকজন সচিব আছেন এখানে। আপনার ঠিক তেমনভাবে ট্যাক্সেশনের সচিব আছেন, বর্তমান এনবিআর চেয়ারম্যান যিনি আছেন, এবং তারা অত্যন্ত ভালো করছেন, অত্যন্ত মেধাবী লোক আছেন তাদের মধ্যে থেকে। আমি চাইতে বৈষম্য বলে যারা করছেন তাদেরকে আমি বলবো ধৈর্য ধারণ করতে। আমরা ল মিনিস্ট্রি থেকে যদি ফেভারেবল লিগ্যাল অপিনিয়ন পাই, ল মিনিস্ট্রি কিন্তু প্রশাসন ক্যাডার লোক নাই, কিন্তু তারা কিন্তু মূলত জুডিশিয়ারির লোক বা লেজিসলেটিভ জুডিশিয়ারির লোক। তো এখান থেকে যদি আমরা ওই যে সুপ্রিম কোর্টের যে রায়টার আলোকে বর্তমানে চলছে পদোন্নতিটা, সেই রায়টার ব্যাপারে যদি তাদের অনুকূলে ব্যাখ্যা পাওয়া যায়, অবশ্যই পাবে। এটার ব্যাপারে আমি দিতে পারি। সম্ভবত এরশাদ সাহেব পরীক্ষার জন্য, ওই যে ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষার জন্য একটা করেছিলেন, তখন আমরা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে পাবলিক সার্ভিস থেকে অ্যাডমিট কার্ডও পেয়েছিলাম পরীক্ষার জন্য। এটা বোধহয় 87-টের দিকে হবে, 87-টের দিকে হবে আর কি, 86-87-এর দিকে হবে, আই ফরগটেন। এটা কিন্তু পরীক্ষার জন্য ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষার জন্য তখন আমরা কিন্তু উপজেলা লেভেলে ছিলাম, ইউএনও ছিলাম। তো সম্ভবত একটা পরীক্ষা সিস্টেম করা হয়েছিল, কিন্তু করার পরে এখানে উপরের দিকের কিছু লোকের হস্তক্ষেপে তখন এটা থেমে যায়, এটা করা হয়নি। এবারও কিন্তু আপনার একটা কমিশন গঠিত হয়েছিল প্রথমে। বর্তমানে আজকে যে আইনটা দেখছেন, ওই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট নামে যে আইনটা দেখছেন, এটা কিন্তু সিভিল সার্ভিস অ্যাক্ট নামে প্রথমে একটা খসড়াটা প্রণীত হয়েছিল। তো সেই খসড়াটা যদি আপনার কারোর কাছে থাকতে পারে আর কি, আপনি দেখেন কিন্তু পরীক্ষার ব্যবস্থা ছিল ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি লেভেলে, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে আপনার আমি কিন্তু এটা সমর্থক ছিলাম। এখনও যদি ওই রকম সিস্টেম করা যায়, আই এম ইন ফেভার অফ ইট।
নিয়ে কোনো ইয়ে নেই আর কি। আমি চাই এটা হোক, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে হোক, ইয়ে করে। এখন সকলের জন্য উন্মুক্ত থাকবে, সকলের জন্য উন্মুক্ত থাকবে বলতে আমি বুঝাচ্ছি যারা এখানে একটা ব্যাপার আছে কিন্তু আপনার এখানে ধরুন সরাসরি কেউ জয়েন্ট সেক্রেটারি লেভেলে আসতে চায়, এডিশনাল শুধু সচিব পদে জেনারেলি আমাদের একটা ট্র্যাডিশন, সচিব পদে কোনোখান থেকে ধরেন সমান্তরালভাবে ইয়াতে আনা হয়, রাষ্ট্রপতির কোটায় একটা পার্সেন্টেজ আছে, ওটা আনা হয়। যেমন এবারে আমরা ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে আনলাম, সে কিন্তু সম্ভবত কাস্টমস বা কাস্টমসের মতো ব্রিলিয়ান্ট অফিসার, ব্রিলিয়ান্ট অফিসার, এটাতে আনা যায়। কিন্তু বাকিতে কিন্তু ধরুন এই যে ডেপুটি সেক্রেটারি লেভেলে এটা অনেকটা ধরেন না, যেহেতু আমরা কিন্তু অনেক দিন কাজ করেছি এই লেভেলে, কিন্তু পুলিশের একজন এসপি এই লেভেলে আসতে চায় না, রোডসের বা পিডাব্লিউডির একজন এক্সিএন কিন্তু এই লেভেলে আসতে চায় না, ডেপুটি সেক্রেটারি লেভেলে। যে এখানে অনেকটা ধরেন না বলতে পারেন আপনার ক্লারিক্যাল জবের মতো অনেকটা মনে হয় আর কি, আসতে চায় না তারা এরপর তারা ইয়ে করে। তো এইটা ঠিক না। যারা আমি কিন্তু যে সময় ক্যাবিনেট সেক্রেটারি ছিলাম তখনকার আইজিপিকে আমি বলেছিলাম তা আপনি বেশ কিছু অফিসারকে আপনি এখানে ইয়েতে দেন, আমরা এখানে ডিএস হিসেবে নিয়ে নেব। তাদের কিন্তু উপরের দিকে যাইতে হলে ডিএস হিসেবে আসতে হবে, কারণ সচিবালয়ের কাজটা কিন্তু এক ধারার না। অনেকেই মনে করে যে এক ধারা, এই মন্ত্রণালয় অমুক ধারার লোক চলবে। সচিবালয়ে যিনি সচিব হবেন উনি কিন্তু ধরেন গণপূর্ত সচিব শুধু গণপূর্ত ইয়ের থেকে আসলে হবে না, এখানে কিন্তু বহু তাদের মধ্যে অনেকগুলো ডিসিপ্লিন রয়ে গেছে, এখানে গণপূর্ত রয়ে গেছে, তারপরে আপনার ইয়ার রয়ে গেছে, একটা হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট রয়ে গেছে, এই যেহেতু অনেকগুলি ইয়ে রয়ে গেছে। এটা না, একজন সচিবকে জানতে হবে হাউ গভর্নমেন্ট অপারেটস, তার প্ল্যানিংয়ের ফাংশন কী, ফাইন্যান্সের ফাংশন কী, জনপ্রশাসনের ফাংশন কী। তার যখন কিছু পদ ক্রিয়েট করতে হবে তখন এটাতে কোথায় কী জন্য যাইতে হবে, যখন একটা প্রজেক্ট ইয়ে করতে হবে, ফর্মুলেট করতে হবে, তখন কার কাছে কী জন্যে ইয়ে করতে হবে সেটা কিন্তু তার ইয়ে করতে হবে, জানতে হবে। এবং সেটা জানাটা শুরু করতে হবে কিন্তু জেনারেলি ডেপুটি সেক্রেটারি লেভেল থেকে। আর এক্সট্রাঅর্ডিনারি কাউকে ধরুন পুলিশের কেউ হয়তো বা পরে আইজিপি হওয়ার পরে এখানে এসেছে, সচিব হয়ে এসেছে, দ্যাট ইজ রাষ্ট্রপতির 10% কোটায় স্টিল ইজ ওপেন এর হচ্ছেও। উপদেষ্টাদের সম্পর্কে ব্যাপারটা হয়তো সম্পদের বিবরণীটা এখন পর্যন্ত ফরম্যাটটা ইয়ে করা হয়েছে, ফরম্যাটটা ইয়ে করা হচ্ছে আপনার, এটাকে সম্ভবত ওয়েবসাইটে দেওয়া হবে, এই লেভেলটা হয়তো ওয়েবসাইটে দেওয়া হবে। আর বাকিটা সম্পর্কে এটা চিন্তাভাবনা চলছে, হয়তো বা সচিব পর্যায়টাও দেওয়া হতে পারে, কিন্তু সকলেরটা আপনি ওয়েবসাইটে দিলে আপনি খুঁজেই পাবেন না কোনো কিছু, তাই না কথাটা? এটা হচ্ছে কি আমার যেটা মনে হচ্ছে, আমার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে যেটা মনে হচ্ছে, 2007-এও আমরা নিয়েছিলাম এরকম, 2007-এ হ্যাঁ না, আমি যে সময় মন্ত্রিপরিষদ সচিব ছিলাম 2007-এ আমরা নিয়েছিলাম, তখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন জেনারেল হাসান মসজিদ চৌধুরী, লেফটেন্যান্ট হাসান মসজিদ চৌধুরী। তো ওনার পরামর্শই ছিল এটা, তখন আমরা নিয়েছিলাম। তো এখন দেখা গেল যে এটা স্ক্রুটিনি করার জন্য বলতে গেলে আরেকটা গভর্নমেন্ট দরকার হয়ে পড়ে, মানে ওই টাইপের কাঠামো দরকার হয়ে পড়ে। তখন একটা সিদ্ধান্ত হয়েছিল, ভেরি রেশনাল, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি ওঠে তখন তার ফাইলটা টেনে নেওয়া হবে, যে সে কী বলেছিল আর কী পাওয়া যাচ্ছে এখন, ওই জিনিসটা দেওয়া হবে। এছাড়া ইন জেনারেল এই যে 16 লক্ষ সরকারি কর্মচারীর একে তো আমরা এনবিআরে দিচ্ছি প্রতি বছর, আমরা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডে দিচ্ছি, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু আপনিও দিচ্ছেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন, ইনকাম ট্যাক্সের IT 10B যেটা, ওই অংশটার মধ্যে কিন্তু সম্পদের বিবরণী থাকছে, এবং তারা একটা পার্সেন্টেজ কিন্তু কম্পিউটারের মাধ্যমে ইয়ে করে কিন্তু তারা কিন্তু এটা ইয়েতে পাঠায়, অডিটে পাঠায়। তো সেই ইয়েটা আপনার ইয়ে হবে, সেটাকে অপারেশনাল করতে হলে সেটাকে যদি মানে তারাও 10% করতে পারে না, একটা পার্সেন্টেজ কম্পিউটারে তারা পিক আপ করে আপনাকে ইয়ে করা হয়। ঠিক তেমনভাবে আমরা সম্পদের বিবরণীটা হয়তো বা যেসব মানে ইয়েদের ব্যাপার তো বললামই, উপদেষ্টার ব্যাপার তো বললামই, যেটুকু আলোচনা হয়েছে আর কি, এখন ফার্ম ইয়ে না, সম্ভবত ওয়েবসাইটে যাবে, আপনারা জানতে পারলেন যে আমার কি সম্পদ আছে। তখন যদি আপনার জানা থাকে না এই জিনিস আমি কনসিল করেছি, বা 1 বছর পরে দেখলেন যে না আমি আগেই দেখিয়েছিলাম, যেমন আমরা ওই যে তখন আমি ধরেন সুজন টিআইবি এগুলোর সাথে সংশ্লিষ্ট ছিলাম, তো তখন আমরা কিন্তু এগুলো করেছি, করার পর দেখাইছি যে আগের বার এমপি হওয়ার সময় তার এই টাকা ছিল, এইবার এত হয়েছে। তা আপনি আমার এই বছরের স্টেটমেন্টটা যখন পাবেন, এবারের স্টেটমেন্টটা যখন পাবেন, আপনি দেখবেন যে এই কদিনের মধ্যে আমি কী গেইন করেছি, তখন আপনি লেখার মতো আপনি ইয়ে পাবেন, খোরাক পাবেন, পাবেন, মানে গভর্নমেন্ট একটা এতে মানে ট্রান্সপারেন্ট হবে, অধিকতর ট্রান্সপারেন্ট হবে এটাতে। আর যদি ওই সিনিয়র লেভেল থেকে যদি আমরা ধরে নিই যে গ্রেড 1-এ যারা আছে, সচিব বা সমপর্যায়ের পদে যারা আছে আর কি, তাদেরটা দেয়া হবে, সেটাও আরেকটু ইয়ে হলো আর কি। তো সকলেরটা দেয়া সম্ভব হবে বলে মনে হয় না। আমার মনে হচ্ছে যাদের বিরুদ্ধে এগুলি রাখা হবে, প্রিজার্ভ করা হবে যত্নের সাথে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে, মানে পত্রপত্রিকার মাধ্যমে হোক, জনগণের কোনো অনেক সময় পিটিশন আসে, পাবলিক পিটিশন আছে, আসে, তখন এটাকে একটা হিসেবে নেওয়া হবে, কিন্তু সে কী দিয়েছিল, কী পাওয়া যাচ্ছে। যেমন কিছুদিন আগে একজন সচিবের হাত থেকে
নগদ টাকা পাওয়া গেল। আমি দুঃখিত, একেবারে সচিব ছিলাম, এটা বলতে আমাকে এই ব্যাপারে আমি গ্লানিবোধ করি যে এই জাতীয় ব্যাপার। তার অন্য সম্পদ কত আছে। একজন সাবেক আইজিপির যে সম্পদের পরিমাণ বিরাট আলোচনার মধ্যে ছিল, এটা তো আলোচনা থেকে এখন আমাদের দেশের মিডিয়াও কিন্তু কারেন্ট ইস্যু নিয়ে এত বেশি লেগে থাকে যে নিকটবর্তী জিনিসগুলো আর ফলো আপ করছে না। এনবিআরের একজন মেম্বারের ব্যাপারে তার সম্পদের সম্পর্কে আসছিল। তো এখন এই জাতীয় সময় কিন্তু তার দেওয়া হবে সে কী দেখাইছিল, সম্পদের পরিমাণটা কী দেখাইছিল, আর আজকে তার কী পাওয়া গেল। এত দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে সহজে। বিচার বহির্ভূত হত্যা শুধু আপনার হত্যা কিংবা এই জাতীয় কর্মকাণ্ড, এটা যেমনভাবে পুলিশ কাস্টডিতে বা সরকারের কাস্টডিতে যেমন অনুচিত, অসমর্থনযোগ্য, ঠিক তেমনভাবে জনগণ পিটিয়ে মেরে ফেললো বা করলো, এটাও কোনো একটা হতে পারে না। এটাকে আমি ইয়েতে ব্যক্তিগত লেভেলে আমি দেখেছি যে তাই একটা পকেট মার ধরে তাকে পিটাচ্ছে লোকজনে। আমি বলছি কয় টাকা সে মেরেছে, তো দরিদ্র লোক। এই যে দু একটা ক্ষেত্রে আমি পার্সোনাল লেভেলে যে উল্লেখ করার মতন ব্যাপার না, এটা করেছি। আমি কখনো এগুলির পক্ষে না, কখনো এগুলির পক্ষে না। আপনার মব জাস্টিসের ব্যাপার বর্তমানে দেখেন, কোর্ট প্রিমিসেসের ব্যাপারে মাননীয় আইন উপদেষ্টা কিন্তু কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছে। এরপরে ক্রমান্বয়ে এটা কমে আসছে এবং পুলিশকে অধিকতর এখানে এম্পাওয়ার করা হয়েছে, ফোর্সফুল করা হয়েছে। এখানে যারা করছিলেন তারা কিন্তু ওই আদালত অঙ্গনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের আমি এটা বললাম না আর কি, তারা করছিলেন। তো এটা তো আসলে কাম্য না। এটা আইনের হাতে যে যত বড় অপরাধ করুক, আইন তাকে মৃত্যুদণ্ড দিক, যাবজ্জীবন কারাদণ্ড যে দণ্ড সেটা হবে। এটা তো কেন আমি আগে ভাগে কেন হাতে তুলে তাকে মারতে যাবো, করতে যাবো, যখন আদালত তাকে তোলা হবে, এটা কখনোই সমর্থনযোগ্য না। আমাদের ইনভেস্টিগেশন সিস্টেমটা সম্পর্কে এটাকে রিভাইজ করতে হলে এটা আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্নটা করলে তিনি যথাযথ উত্তর দিতে পারতেন। তো আমার মনে হয় যে আমাদের কিন্তু হচ্ছে মামলার মধ্যে শুধু পুলিশ তদন্ত করে তা না, কারাপশন জাতীয় হলে মামলাটা অ্যান্টি কারাপশন কমিশন করবে। আর পরে আপনার এই জাতীয় মামলা হলে পুলিশ কিংবা রেপ করবে। তো নারায়ণগঞ্জে একবার একটা কিলিং হয়েছিল, 7 মার্ডার কেস। তো এই 7 মার্ডার কেসটা কিন্তু রেপ করাতে ইনভেস্টিগেশন কিন্তু পুলিশ করেছিল। অ্যান্ড দ্যাট ইনভেস্টিগেশন ওয়াজ কোয়াইট ফেয়ার। এবং এটা ফেয়ার ছিল এবং সেখানে চার্জশিট হয়েছিল, হওয়ার পরে নিম্ন আদালতে যাওয়ার পরে কয়েকজনের মৃত্যুদণ্ড হয়। এবং এইটা কিন্তু এখন সম্ভবত উচ্চ আদালতে কোন স্তরে আটকে আছে আমি ঠিক বলতে পারবো না। এখানে আমি এই বিশেষ মামলাটা সম্পর্কে আমার মনে হয় আর কি, আমি এটা সম্পর্কে আমি মাননীয় আইন উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করবো, যাতে আমাদের অ্যাটর্নি জেনারেলের নজরে এনে জিনিসটা তরিত করা যায়। ঠিক এই ধরনের আরও আছে। এই যে আপনার মেজর সিনহা রিটায়ার্ড, যাকে যে মারা হলো, তো এটাও কোন লেভেলে আছে ঠিক বলতে পারছি না। এইগুলি খুব সেন্সেশনাল জিনিস ছিল। এইসব লোকদেরকে যদি আপনার যথাযথ আদালত কর্তৃক উপযুক্ত সাজা বিধানের, আদালত সাজা দিতে হলে কিন্তু এখানে রাষ্ট্রকে কিন্তু সাক্ষ্য প্রমাণের থেকে তুলে ধরতে হবে। তুলে ধরার জন্য তাদের একটা অ্যাপারেটাস হাইয়েস্ট লেভেলে আছেন অ্যাটর্নি জেনারেল। ওই অ্যাটর্নি জেনারেল অফিস ডিউলি ফাংশন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু অনেকটা দলীয় অফিসের মতো হয়েছিল, তাদের নিয়োগ বা এটা আশা করছি যে বর্তমান সময়ে এটা হবে না, এমনটা হবে না। এখন আমরা কিন্তু এটা কিন্তু আপনারা আমার মনে হয় দেখেছেন যে একটা রাজনৈতিক দলকে ইমিডিয়েট আগে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য কেউ না কেউ উচ্চ আদালতে আবেদন করেছিল। এখানে কিন্তু অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে কিন্তু এটা কিন্তু সরকারের ইনস্ট্রাকশনে কিন্তু উনি করেছেন যে না, সরকারের এই ধরনের কোনো নাই। সরকার আপনার ইয়াকে সমর্থন করে সংগঠিত হওয়ার অধিকার থেকে, আর রাজনৈতিক দল তো সংগঠিত হওয়ার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু সমর্থন করে এবং এটা না। এবং উনি বরং বাদিকে জরিমানা করার জন্য আবেদন করছিলেন। এ নিয়ে কোর্ট মামলাটা ডিসচার্জ করে দিয়েছে। এখানেও কিন্তু আপনার ওই যে মব জাস্টিসের একটা অংশই এখানে হচ্ছে। মানুষের একটা ক্ষোভ কিন্তু আমাদের বিভিন্ন শ্রেণী সম্পর্কে আছে। ক্ষোভ আছে রাজনীতিবিদ সম্পর্কে, ক্ষোভ আছে রাজনীতিবিদ নট সকলে, অনেক সেলিব্রিটি রাজনীতিবিদ এখনও আছেন যারা ইমিডিয়েট আগে যে ক্ষমতায় ছিল তাদের মধ্যেও। তারপরে আপনার যারা বিরোধী দলে ছিল তাদের মধ্যে অনেক সেলিব্রিটি আছেন। তারপর এখন তো কোনো দলই ক্ষমতায় নেই। তারপরে আপনার যারা সাংবাদিকদের মধ্যে অনেক সেলিব্রিটি আছেন। কিন্তু আপনি বলেন সাংবাদিকদের মধ্যে এমন অনেকে গত 15-16 বছর যে যারা সাংবাদিকতা করতেন এবং বিশেষ করে রিপোর্টিং করতেন, এমনকি আমি সাংবাদিক সম্মেলনে তারা যেতেন, সরকার প্রধানের সাংবাদিক সম্মেলনে যেতেন, এমন লিড কোশ্চেন করতেন করে ইনফ্যাক্ট সরকার প্রধান এই ধরনের বক্তব্য একটা দেয় এই আন্দোলনটাকে
প্রচণ্ড রকম ক্ষিপ্ত করার জন্যে তো এই জাতীয় মন্তব্য কাজ করেছে না, এবং এই জাতীয় লিড কোশ্চেন এটা করেছে না। এবং এই জাতীয় লোকদের ব্যাপারে মানুষের একটা তীব্র ক্ষোভ এবং ঘৃণা থাকাটা অস্বাভাবিক না, কিন্তু এটা আপনার এইভাবে বহিঃপ্রকাশ তো যৌক্তিক না বলে আমি মনে করি আর কি। এইভাবে মামলা করে দিয়ে যে কোনো মার্ডার কেসের মধ্যে অনেকের নাম দেয়, এটাও যৌক্তিক না। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা ওই দিন জানিয়েছেন ইয়ে করে আর কি, যে ওনারা একটা সেল গঠন করেছেন, তারা এগুলিকে দ্রুত ইনভেস্টিগেশনের মাধ্যমে যারা এটার সাথে জড়িত না বা যারা জড়িত হওয়ার না সম্ভব না, তাদের বিরুদ্ধে যাতে ফাইনাল রিপোর্ট হয়, মানে যারা সংশ্লিষ্ট না তাদের বিরুদ্ধে যাতে ফাইনাল রিপোর্ট হয়, এটা উনি বলছেন। সেটা উনি ওনার লেভেলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেভেলে সেটা এক্সামিন করা হবে, যারা এটার সাথে সংশ্লিষ্ট না। আর যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে তো বিচার তো সবাই চাইতে পারে, বিচার সবাই চাইতে পারে, জনগণ বিচার চাইতে পারে, আদালতে যাইতে পারে, পুলিশের কাছে যেতে পারে, তারা সবাই চাইতে পারে, এই অধিকারকে তো আমরা ডিনাই করতে পারি না। অ্যাজ ওয়েল এজ আদালত কোনো আদেশ দিতে পারেন যে এটাকে এজাহার হিসেবে গণ্য করা হোক বা তদন্তপূর্বক ইয়ে করা হোক, সেখানে আদালতকেও আপনার এখানে যেহেতু বিচার বিভাগ স্বাধীন, এখানে আপনার এমনকি যে সময় প্রশাসনের অঙ্গ ছিল বিচার বিভাগের লোয়ার জুডিশিয়ারি, তখনও আদালতকে অর্ডার দেওয়ার সুযোগ ছিল না আর কি। আদালত ভার্চুয়ালি ফাংশনিং আন্ডার দ্য সুপ্রিম কোর্ট, তাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার এখন ল মিনিস্ট্রিতে আছে, এছাড়া দিয়ে ফাংশনিং আন্ডার দ্য সুপ্রিম কোর্ট। আমার মনে হয় যে যতগুলি অকারেন্স রিপোর্টেড হয়েছে, প্রথম 2-3টা দিন ছিল একটু ভিন্ন, 5, 6, 7 আপনার ধরুন প্রস্তুতপক্ষে কোনো সরকার ছিল না। 8-এর সরকার গঠনের পরে কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মানে কিন্তু প্রথম ইয়েটা বলেছেন যে নৈরাজ্যের বিরুদ্ধে উনি ছিল, নৈরাজ্যকে প্রতিহত করতে হবে। আমার সাথে সাথে কিন্তু উনি ব্যবস্থাগুলি নিয়েছেন, এবং আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে বোধ হয় আমার জানা মাফিক আর কি যেগুলি আমার নোটিসে এসেছে, প্রতিটা ক্ষেত্রে মামলা হয়েছে, অপরাধীদেরকে ধরা হয়েছে, এখনও সেই ব্যবস্থা করছে। এমনকি যারা মূলত ছাত্র জনতার যে আন্দোলনের কথা বলছেন, এই ছাত্র জনতার যে আন্দোলন, সেই ছাত্ররা কিন্তু অনেক জায়গাতে মন্দির পাহারা দিচ্ছে, এটা কিন্তু পত্রপত্রিকায় বিভিন্ন এসেছে, আমি বিদেশের পত্রিকায় দেখেছি। আমি ওই সময়টা প্রস্তুতপক্ষে আমি মানে 30শে জুন আমি গিয়েছিলাম আমেরিকাতে, 27শে জুলাই আমি ফিরে এসেছি, কিন্তু তখন আমি বিদেশে থেকে দেশ বিদেশে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, আমাদের বিভিন্ন ইয়ের মাধ্যমে, আপনাদের পত্রিকার মাধ্যমে, এমনকি আপনাদের পত্রিকা তখন একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমি ওই সিয়াটল থেকে আর কি, আপনি অর্গানাইজ করে দিয়েছিলেন। তো সেখানে তো আমি দেখেছি যে এখানে আসলে ওই যারা আন্দোলন করছে তারা কিন্তু নিজেরাই পাহারাদারি করছিল যে কোনো ইয়ে যাতে না হয়। আর আপনি যেটা বলছেন এটা হচ্ছে সংখ্যালঘুদের ক্ষেত্রটাতে, কিন্তু আসলে সমাজের দুর্বল অংশের উপরই হচ্ছে, শুধু সংখ্যালঘু বলে না, সমাজের দুর্বল অংশের উপরে। এই যে বাড়ি দখল, এটা তো আসলে বাড়ি দখল, সরকারি জায়গা দখল, তো এটা কিন্তু ওই শক্তিমান অংশটা এটা করছে, এবং সেটা এখনও হয়ে গেছে, দূর হয়ে গেছে এমন বলবো না। আমরা অপেক্ষা করি, আপনারা সহায়তা করেন, প্রশাসনকে ঘুরে দাঁড়াতে দেন, পুলিশকে ঘুরে দাঁড়াতে দেন, ইনশাল্লাহ এগুলো থাকবে না। আর যেটা বলেছেন তো, সংখ্যাগুরু বলতে কিছু নাই, সবাই বাংলাদেশের মানুষ, তারা সংখ্যালঘু হিসেবে বিচারটা চাইবে কেন? তারা চাইবে দেশের মানুষ হিসেবে চাইবে, এটা বলা হয়েছে। তো আমি তো তাই মনে করি, সবাই মানে বাংলাদেশের মানুষ আমরা।